নমস্কার বন্ধুরা, কাশ্মীর পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ। গতকাল রাতে কাশ্মীরের শ্রীনগরে যেই ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে সেটা একদম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দিল্লির রেড ফোর্টে 10 নভেম্বরের হামলাটা আমাদের দেশের জন্য ঠিক কতটা বড় বিপর্যয় হতে পারত। কারণ কালকের সেই বিস্ফোরণও হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই। তাই প্রথমে কালকে কি হয়েছে সেটা জেনে নিই, তারপর আপনাদের দেখাবো যে বিশাল মাত্রায় অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হলে ঠিক কি ভয়ঙ্কর ধ্বংসলীলা হতে পারে। রাত 11:15 শ্রীনগরের নৌগাঁও পুলিশ স্টেশনে তখনও আলো জ্বলছে। বেশিরভাগ অফিসারেরাই বাড়ি পৌঁছে গেছেন, কিন্তু ফরেন্সিক ল্যাবরেটরির 3 জন বিশেষজ্ঞ তখনও কাজ করে যাচ্ছিলেন। তাদের সাথে ছিলেন 2 জন ক্রাইম ফটোগ্রাফার, 1 জন SIA অফিসার, রাজস্ব বিভাগের 2 জন কর্মচারী এবং 1 জন দর্জি যিনি সাহায্য করছিলেন। কাজটাও অত্যন্ত জরুরি ছিল, কারণ দিল্লি রেড ফোর্টের কাছে বিস্ফোরণ হওয়ার ঠিক আগের দিন ফরিদাবাদ থেকে যেই অ্যামোনিয়াম নাইট্রেট সহ আইডি সামগ্রীকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলির কিছু অংশ সেখানেই ফরেন্সিক পরীক্ষার জন্য আনা হয়েছিল। তবে তাদের কেউই জানতো না যে আগামী 5 মিনিটে ঠিক কী ঘটতে চলেছে। রাত 11:20 একটা বিকট শব্দ এতটাই জোরে ছিল যে কয়েক কিলোমিটার দূরের মানুষও ভয়ে জেগে যান। পুরো এলাকা কেঁপে ওঠে, যেন কোনো ভূমিকম্প হচ্ছে। আগুনের একটা বিশাল গোলা আকাশে উঠে যায়। গ্লাস ভাঙার শব্দ, দেওয়াল ধসে পড়ার শব্দ, গাড়ির অ্যালার্ম বাজার শব্দ, সবকিছু মিলে একটা নরকের সৃষ্টি করে। পুলিশ স্টেশনের বিল্ডিং মাত্র 2 সেকেন্ডেই ধসে পড়ে। ইট, কংক্রিট, লোহার রড সবকিছুই মাটিতে মিশে যায়। স্টেশনের সামনে পার্ক করা 5টি গাড়ি, পুলিশের জিপসি, একটা অ্যাম্বুলেন্স, 2টো প্রাইভেট কার সবকিছুই আগুনে জ্বলতে শুরু করে। একটি বিল্ডিংয়ের CCTV ক্যামেরা এই সবকিছু রেকর্ড করছিল। সেই ভিডিওতে এই বিস্ফোরণের ভয়াবহতাকে দেখা যায়। আরেকটি CCTV ফুটেজে দেখা যায় কিভাবে পুলিশ স্টেশন থেকে আগুন এবং ধোঁয়ার কালো মেঘ বেরিয়ে আসছে। পরবর্তী কয়েক মিনিট ধরে ছোট ছোট বিস্ফোরণ হতেই থাকে। আশেপাশের বিল্ডিংয়েও ক্ষয়ক্ষতি হয়। এই ভয়াবহ বিস্ফোরণে 9 জন মানুষ প্রাণ হারান। 1 জন স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার, 3 জন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কর্মী, 2 জন ক্রাইম ফটোগ্রাফার, 2 জন রাজস্ব বিভাগের কর্মচারী এবং 1 জন দর্জি যিনি এই টিমের সঙ্গে কাজ করছিলেন। এছাড়াও 32 জন নাগরিক আহত হন, যাদের মধ্যে 27 জন পুলিশ কর্মী, 2 জন রাজস্ব বিভাগের কর্মচারী এবং 3 জন সাধারণ নাগরিকও আছেন। আহতদের দ্রুতই ইন্ডিয়ান আর্মির 92 বেস হাসপাতাল এবং SKIMS এ নিয়ে যাওয়া হয়। সূত্র জানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে 300 ফুট দূরেও শরীরের অংশ পাওয়া গিয়েছে। শুক্রবার রাতভর এবং শনিবার সকালেও উদ্ধার কাজ চলে। পুরো এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। স্নিপার ডগ দিয়েও নিরাপত্তা বাহিনী পুরো এলাকার তল্লাশি করছে। জম্মু কাশ্মীরের DGP নলিন প্রভাত শনিবার প্রেস কনফারেন্স করে স্পষ্ট করেন যে এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ছিল। তিনি বলেন, ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ এবং রাসায়নিক উদ্ধার করা হয়েছিল। আমরা সেই উদ্ধারকৃত সামগ্রী নৌগাঁও পুলিশ স্টেশনে নিয়ে এসেছিলাম। সংবেদনশীল প্রকৃতির কারণে এটি অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাত 11:20 একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটে। এই ঘটনার কারণ নিয়ে অন্য কোনো জল্পনা অপ্রয়োজনীয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি প্রশান্ত লোখান্ডেও এই কথাকে নিশ্চিত করেন। যদিও পাকিস্তান ভিত্তিক সংগঠন PAFF, যারা জৈশে মোহাম্মদের সাথে যুক্ত, এই ঘটনার দায় দাবি করেছে, কিন্তু পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটিকে নাকচ করে দিয়েছে। তবে এই বিস্ফোরণ সকলের চোখ খুলে দিয়েছে যে ভারত ঠিক কতটা বড় বিপদ থেকে বেঁচে গেছে। ডক্টর উমর দিল্লিতে যেই সুইসাইড অ্যাটাকটি করেছিলেন সেটি আসলে ছিল তাড়াহুড়োতে নেওয়া একটি সিদ্ধান্ত। কারণ আমাদের সিকিউরিটি এজেন্সি তার সব সঙ্গী সাথীদের একের পর এক গ্রেপ্তার করে নিচ্ছিল এবং ডক্টর উমরও বুঝে গিয়েছিল যে তাকেও খুব শিগগিরই গ্রেপ্তার হওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে ইনভেস্টিগেশন যতদূর এগিয়েছে তাতে জানা যাচ্ছে যে তাদের আসল পরিকল্পনা ছিল এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তারা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার প্ল্যানে ছিল। গ্রেপ্তার হওয়া উমরের সঙ্গীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে জৈশে মোহাম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দের এই নেটওয়ার্ক 5টা ধাপে একটা বিশাল টেরর অ্যাটাকের পরিকল্পনা করছিল।
কিন্তু থ্যাঙ্কফুলি আমাদের সিকিউরিটি এজেন্সি এবং কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ উদ্যোগে তৃতীয় ধাপেই তাদের সেই পরিকল্পনাকে বিফল করে দেওয়া হয়। তাদের প্রথম ধাপ ছিল বিভিন্ন শিক্ষিত পেশাদারদের নিয়ে প্রথমে একটি সন্ত্রাসী মডিউল তৈরি। এরপর দ্বিতীয় ধাপ ছিল হরিয়ানা থেকে অ্যাটাকের জন্য বিস্ফোরককে সংগ্রহ করা, এবং তৃতীয় ধাপ ছিল আইডি তৈরি এবং টার্গেটকে ঠিক করা। টার্গেট তো তারা মোটামুটি ঠিক করেই ফেলেছিল, কিন্তু আইডি তৈরির আগেই সেই আইডি তৈরির সামগ্রীকে ধরে ফেলে পুলিশ। এবং চতুর্থ ধাপ 32টা গাড়িতে বোমা লোড করা, এবং পঞ্চম ধাপ 6 ডিসেম্বর দিল্লি এনসিআরের 6টা জায়গায় একসাথে বিস্ফোরণ করার আগেই এদের পরিকল্পনাকে পুরোপুরিভাবে বিফল করে দেওয়া হয় আমাদের সিকিউরিটি এজেন্সির দ্বারা। 6 ডিসেম্বর তারিখটাকে এদের দ্বারা বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল, কারণ এটা বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। অর্থাৎ বুঝতেই পারছেন যে যদি এই পরিকল্পনা সফল হয়ে যেত তাহলে এটা হতে পারত 26/11 মুম্বাই হামলার চেয়েও অনেক ভয়াবহ। আপনাদের জাস্ট একটা আইডিয়া দেই যে 2020 সালে লেবাননের বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছিল, যেখানে কয়েক হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেটকে স্টোর করে রাখা হয়েছিল, এবং সেখানেই এই ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের ফলে সেই সময় 218 জনের মৃত্যু হয়েছিল, 7,000 জন আহত হয়েছিলেন, এবং 3 লক্ষ মানুষকে গৃহহীন হতে হয়েছিল। প্রায় পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। ফরিদাবাদে পাওয়া অ্যামোনিয়াম নাইট্রেটও বিস্ফোরিত হলে বলা হচ্ছে দিল্লির চেয়েও অনেক গুণ বড় বিস্ফোরণ হতো, কারণ রেড ফোর্টের হামলায় সেই তুলনায় অনেক ছোট অংশকে ব্যবহার করাতেই 13 জনের মৃত্যু হয়েছে। এখন কল্পনা করুন যে 6টা জায়গায় একসাথে 3000 কিলো বিস্ফোরক, হতাহত হতে পারত শত শত, এমনকি হাজারো ভারতীয় জনগণ। তবে বিশেষজ্ঞদের মতে বর্তমানে আমাদের সিকিউরিটি এজেন্সিদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে হোয়াইট কলার টেরোরিজম। এই কেসটার সবচেয়ে ভয়াবহ দিকই হলো অপরাধীদের প্রোফাইল। এই নেটওয়ার্কের অংশ ছিলেন মোট 22 জন শিক্ষিত পেশাদার, বেশিরভাগই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। ডক্টর মুজাম্বিল, ডক্টর উমর, ডক্টর শাহিন শাহিদ, ডক্টর আদিল রাদার সবাই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। এই বিশ্ববিদ্যালয়ই হয়ে উঠেছিল তাদের অপারেশনাল হেডকোয়ার্টার। ছেলেদের হোস্টেল রুম 13 নাম্বার ছিল তাদের কমান্ড পোস্ট, যেখানে তারা ঘন্টার পর ঘন্টা হামলার পরিকল্পনা করত। শিক্ষিত পেশাদার হওয়ায় তারা সহজেই সন্দেহ এড়িয়ে একাধিক রাজ্য জুড়ে তাদের কাজ চালাতে পারছিল। এটাই হলো পাকিস্তানের নতুন মডেল, হোয়াইট কলার টেরোরিজম। তবে টেরোরিজমের মুখ যতই পাল্টে যাক না কেন, আমাদের সিকিউরিটি এজেন্সি পুলিশ বারংবার প্রমাণ করে দিয়েছে ভারতকে অস্থির করার পাকিস্তানের পরিকল্পনা কখনোই সফল হবে না। এই পুরো অপারেশনটাই ছিল একটা বিশাল গোয়েন্দা সাফল্য, যেখানে অক্টোবর মাস থেকে এই মডিউলের পর্দা ফাঁস হতে শুরু হয়। প্রথমে নৌগাঁওতে হুমকিমূলক পোস্টার দেখা যায়, সেখান থেকেই সিসিটিভি ফুটেজকে ঘেটে ফোন ট্র্যাকিং এবং একাধিক রাজ্যে সমন্বিত অপারেশন চালিয়ে পুলিশ পুরো নেটওয়ার্ককেই ধরে ফেলে। যদি এই সব গ্রেফতারি 9-10 নভেম্বরেও না হতো, তাহলে 6 ডিসেম্বর ভারতের ইতিহাসের সবচেয়ে কালো দিন হতে পারত। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা দেওয়ায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।